ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশের চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে ধস নেমেছে। চলতি অর্থবছরের জানুয়ারিতে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে মাত্র ৯,৮৭৪ কোটি ৫৩ লাখ টাকার। গত ৭ মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রকল্প বাস্তবায়িত হয়েছে ৫৯,৮৭৬ কোটি ৮৭ লাখ টাকার। বাস্তবায়নের হার মাত্র ২১.৫২%, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। এসব নিয়ে আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতার আলোচনার বিষয়ে এডিপি বাস্তবায়নের ধীরগতি, চিন্তার কিছু আছে কি? আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম, আসলে যে চলমান যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটিতে বলা যায় একরকম ধস নেমেছে। আসলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায়, দিক বিবেচনায় এর প্রভাব কতটা? ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করছেন। মাত্রই কালকে বা পরশুদিন জুলাই টু জানুয়ারি এই ৭ মাসের এডিপি ইমপ্লিমেন্টেশনের স্ট্যাটাসটা পাওয়া গেল। সেখানে আমি বলবো যে আসলে মানে এটা নট সারপ্রাইজিং যে এই এডিপি ইমপ্লিমেন্টেশনটা এবার অত্যন্ত ৫ বছরের মধ্যে এই একই পিরিয়ডের জন্য, ৭ মাসের একই পিরিয়ডের জন্য ৫ বছরের মধ্যে লোয়েস্ট। তো এটা একেবারেই আমি বলবো যে আমি আশ্চর্য হইনি দুটা কারণে। একটা হলো আমাদের দেশে বরাবরই এডিপির ইমপ্লিমেন্টেশন রেট এবং পারফরমেন্স এটা অসন্তোষজনক। আর কারণ আমরা বেশিরভাগ বছরেই, গত যদি ২০-২৫ বছর দেখি, গত ১০ বছর তো বটেই, আমাদের এডিপি যে টার্গেট থাকে, এডিপি এক্সপেন্ডিচার, সেটা আসলে কখনোই মিট করা যায় না। এবং রিভাইজ বাজেটে সবসময় এডিপি সাইজ ছোট করে এনে সেখানে পার্সেন্টেজটা, এক্সপেন্ডিচার বা অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেখানো হয়। মানে যেহেতু রিভাইজড হয়ে যায়, সেটা অটোমেটিক বেড়ে যায়। এই আর এটার সাথে সাথে আরেকটা বিষয় হলো, হিস্টোরিক্যালি আমাদের প্রথম ৬ থেকে ৭ মাস আমাদের এডিপির ইমপ্লিমেন্টেশন রেট কম থাকে। এটা পিক করে অলমোস্ট ২ গুণ বা এর চেয়েও বেশি রেটে লাস্ট ৫টা থেকে ৬টা মাস। এটা খুব একটা ভালো বলবো না আমি এই আমাদের এই পারফরমেন্স ট্রেন্ডটা। কারণ এটার জন্য যেটা হয়, আমাদের খুব ইম্পর্টেন্ট টাইম, মানে ভ্যালুয়েবল টাইম লস হয়ে যায়, অপরচুনিটি লস হয়ে যায়। তারপর গিয়ে খুব রাশ হয় লাস্ট ৫-৬ মাসে, যেখানে গিয়ে লো কোয়ালিটি এক্সপেন্ডিচার হয় বা প্রপার মনিটরিং এবং সেফগার্ড মেজার গুলা অনেক সময় মেনটেন করতে পারে না তার হওয়ার জন্য। এটা হলো হিস্টোরিক্যাল কারণ। আর এই বছর যেটা হয়েছে স্পেসিফিক্যালি, আপনারা জানেন যে একেবারে ফিসক্যাল ইয়ার শুরু হওয়ার সাথে সাথেই জুলাই অগস্টের আন্দোলন, গণ অভ্যুত্থান এবং ৫ই অগস্টের পরে এই বড় রাজনৈতিক যে পট পরিবর্তন, তারপরে ব্যাপক কিছু মানে বিক্ষোভ ছিল। এর পরিপ্রেক্ষিতে আপনার হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এডিপি মানে এর ইমপ্লিমেন্টেশন যে প্রগ্রেস, সেটা খুব স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত বা স্লো ডাউন করেছে। তার সাথে আরেকটা বিষয় আছে, এই এডিপির ইমপ্লিমেন্টেশনটা পুরোপুরি সিভিল সার্ভিসের নেতৃত্বে হয়। এইখানে কিন্তু সিভিল সার্ভিস, এই ৫ই অগস্টের পরে সিভিল সার্ভিসে অনেক ধরনের অস্থিরতা বিরাজ করেছে, এখনো তার কিছুটা আছে। কারণ যেহেতু একটা অভিযোগ ছিল গণ অভ্যুত্থানের পরে যে আগের সরকারের অনেকেই বিভিন্ন পদে রয়ে গেছিলেন, মন্ত্রণালয় বা প্রকল্প। দেখা গেছে যে কিছু প্রকল্প পরিচালককে বেশ কয়েক মাস পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বা অনেকে পালিয়ে গেছে। আর মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট বা অধিদপ্তর গুলায় সেখানেও প্রচুর ট্রান্সফার হয়েছে, মাল্টিপল ট্রান্সফার হয়েছে একটা পজিশনে ওই সময়টাতে। এখনো তার কিছুটা চলছে। এটারও কিন্তু একটা এফেক্ট পড়েছে এই ইমপ্লিমেন্টেশন গভর্নেন্সে। সো এই সবকিছু মিলে
এইবারের এই 5 বছরের মধ্যে লোয়েস্ট। এটা এবং একেবারেই প্রভাবটা পড়েছে আমি আশ্চর্য এডিপি হয়েছি, বাস্তবায়নের তবে মধ্যে। ইম্প্যাক্ট এবং সবচেয়ে মূল কাজ যেটা সেটা হচ্ছে সিভিল এটার সার্ভিসে ইম্প্যাক্ট যারা আছে আছেন তাদের অর্থনীতিতে। নিষ্ক্রিয়তা, তাদের যে বদলি এবং অনেক প্রকল্প পরিচালক নেই, সবকিছু মিলিয়ে আসলে যা হওয়ার তা এবং দৃশ্যমান হয়েছে। আমাদের সাথে আছেন রিজওয়ান রহমান, আপনাকে স্বাগত। আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনার আসলে পর্যবেক্ষণটা কি, যে ধসটা হয়েছে প্রভাব কতটা এবং আপনার পর্যবেক্ষণটা কি বলে? আমি ডক্টর রিয়াজ তো খুব সুন্দর করে গুছিয়ে বলেছে, এরপরে আমার বলা খুব সীমিত। তারপরে আমি বলবো যে এইটা আমাদের টেন্ডেন্সি ছিল আজকে থেকে না, এটা 10 বছর 15 বছর যদি আপনি দেখেন, এপ্রিল মাস পর্যন্ত আমাদের বাস্তবায়ন হতো এডিপি 60%। তারপরে বাকি 2 মাসে এটাকে ঘুরিয়ে দেখানো হতো কোনো কারণে। এটা আসলে হয় কি, আপনি যদি বাংলাদেশকে একটা কোম্পানি হিসাবে দেখেন, আমরা যখন অ্যানুয়াল বাজেট করি বা বাজেটের সাথে যে আমরা ভেরিয়েন্সটাকে তৈরি করি, ওই বাজেট থাকা অবস্থায় এমপ্লয়ীদের একটা টেন্ডেন্স থাকে, যেহেতু বাজেট আছে এটা খরচ করতে হবে, সেটা কাজে খরচ করুক বা মানে অকারণে খরচ করুক। তো যেটা দেখা যায়, আপনি একটা কোম্পানি যদি 60% পর্যন্ত খরচ করে থাকে বছরের 10 মাস পেরিয়ে, বাকি 2 মাসে কি করে 40% খরচ করে ফেলে, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। এটা গেল একটা। আরেকটা হলো যে এডিপির যে বাস্তবায়নটাতে সবসময় আমরা পিছিয়ে আছি। এটা আমরা ব্যবসায়ীরা সবসময় কিন্তু প্রেশার দিচ্ছি যে আপনি অযৌক্তিক একটা লক্ষ্যমাত্রা এডিপিতে রেখেন না, বিকজ আলটিমেটলি সেই লক্ষ্যমাত্রাটা কিন্তু ব্যবসায়ীদের ঘাড়ের উপরেই পড়ে, যেটা আমাদের গোটা একটা অঙ্কের এনবিআর এর যে লক্ষ্যমাত্রা তৈরি হয়, সেখানে এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা, এবং আমি বলবো এই ভূমিকাটা অবশ্যই নেতিবাচক, বিকজ আলটিমেটলি এইটা ব্যবসায়ীদের ঘাড়ের উপরে পড়ে যায়। এর পাশাপাশি যেটা একটু আগে ডক্টর রিয়াজ বললেন, যে আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময় ছিল, 5 অগস্টের পূর্বে বা এখনো আছে। এখানে যেহেতু এই আমলাদের নেতৃত্বে এই ধরনের বাস্তবায়নগুলো হয়ে থাকে, এইটাকে এখন এই মুহূর্তে আমি বলবো না যে এই সরকার তো ওভারনাইট পুরো ব্যুরোক্রেসি চেঞ্জ করে ফেলতে পারবে, এটা তো সম্ভব না। বিকজ ব্যুরোক্রেসিতে আপনি একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত অনেক ধরনের লোকজন থাকতেই পারে, এবং তারা কেউ ভালো কেউ খারাপ, এক একজনের এক এক ধরনের আইডিওলজি থাকতেই পারে, সেটা কোনো অন্যায় না। বাট তারা কি সরকারকে সহযোগিতা করছে এসব বাস্তবায়নে? এখন আমাদের এই মুহূর্তে করণীয় কথা যদি আমি বলি, যে আমাদের চিন্তার কিছু আছে কিনা, চিন্তার কিছু আছে এই জন্যই আমরা এই বছরও ওইভাবে বাস্তবায়ন করতে পারবো না। এই লক্ষ্যমাত্রাটা যেন আমাদের এনবিআর কোনোভাবে রিভাইজ করে এটাকে কমিয়ে আনতে হয়, বিকজ অলরেডি আপনার কালেকশন কমে গেছে প্রায় 50,000 কোটি টাকা। কিছুদিন আগে আপনাদের মাধ্যমে আমরা শুনলাম যে আমাদের রেভিনিউ কালেকশন কমে গেছে। এইটাকে আপনি কোন জায়গা থেকে চেক এন্ড ব্যালেন্স করবেন? আমি তো মনে করি এডিপির থেকে একটু ছাড় দেওয়া উচিত, বিকজ এই মুহূর্তে আমরা কি মেগা প্রকল্পের কথা চিন্তা করছি? এই মুহূর্তে কি আমরা আরেকটা মেট্রো রেল বা পদ্মা সেতু বানাবো? সেটা যদি আমরা না বানিয়ে থাকি, তাহলে আমাদেরকে আরেকটু ধীর গতিতে, যেহেতু আমাদের বাস্তবায়ন ধীর গতিতে, আমাদের পরিকল্পনাটা সেভাবে আমার মনে হয় যে আগামী বাজেটের জন্য ধীর গতিতে চলা উচিত। না হলে কিন্তু আমাদের সেই প্রেশারটা আবারই পড়বে। কিছুদিন আগে আপনি 40টা 42টা পণ্যের ভ্যাট বাড়িয়ে দিয়েছেন, এটা আপনার কালেকশনের অভাবের কারণে। কিন্তু এইভাবে যদি আপনি অযৌক্তিক লক্ষ্যমাত্রা থাকে, সেখানে কিন্তু কালেকশনের অভাবের কারণে দেখা যাবে যে ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে, এটা ওটা বাড়িয়ে দেওয়া হবে। এবং আমাদের এই মুহূর্তে যেহেতু ব্যবসায়ীরা সাশ্রয়ী হচ্ছে, অবশ্যই সরকারেরও সাশ্রয়ী হওয়া উচিত, এবং সরকারের যে পাবলিক এক্সপেন্ডিচার থেকে শুরু করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদেরকে কাটছাট করা উচিত। না হলে এখন এই মুহূর্তে যদি আপনি ব্যবসায়ীদের উপরে আরো করারোপ করেন, এটা অলরেডি খরচ বেড়ে গেছে, অবস্থা অলরেডি খারাপ, আরো খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই। অর্থাৎ রিজওয়ান রহমান এবং ডক্টর মাসরুর রিয়াজ, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় এডিপি বাস্তবায়নে ধীরগতি, চিন্তার কিছু আছে কি, আমরা আলোচনায় ফিরছি। ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে দিয়ে বিরতির পর আবারও শুরু করতে চাই। সেটি বলা হচ্ছে বেশিরভাগ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায়, ফলে এই অন্তর্বর্তী সরকার সেটিকে পুনর্মূল্যায়ন করছে। কিন্তু প্রকল্পগুলো তো আসলে জনস্বার্থের বিবেচনায় নেওয়া উচিত নয় কি? আমরা সেই জায়গায় জনস্বার্থের যে বিবেচনা, আমরা সেই জায়গায় রাজনৈতিক বিবেচনা থেকে বেরোতে পারছি না কেন? এটা তো আসলে বাংলাদেশে বহুদিনের প্র্যাকটিস, এটা আমাদের একটা সুশাসনের দুর্বলতা। দেখেন, যেটা আমি বলবো 2016-17 পরে এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, কারণ এই পাবলিক মানে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওইটাকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং এই পুরো জিনিস ম্যানেজ করার জন্য পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, পিআইএম বলি, এই পুরো জিনিসটার শৃঙ্খলা ভেঙে পড়েছিল। কারণ এই সময়ে প্রজেক্ট গুলোকে আপনি যেটা বললেন যে রাজনৈতিক বিবেচনা,
রাজনৈতিক বিবেচনাতে রাজনীতি যদি প্রো পিপল হয়, মানুষের বা দেশের স্বার্থকে মাথায় রেখে হয়, সেই রাজনীতিটুকু কিন্তু থাকতেই পারে আপনার এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন রাজনৈতিক বিবেচনা নেওয়া হয় সেখান থেকে টাকা বানানোর জন্য। যখন একটা প্রকল্প নেওয়া হয় জাস্ট একজন এমপি বা প্রভাবশালী রাজনৈতিক নেতা বা মন্ত্রী তার এলাকায় একটা প্রকল্প নেওয়ার জন্য, পরে দেখা যায় যে সেই প্রকল্পের আসলে কোনো ফিজিবিলিটি নাই। হ্যাঁ, প্রকল্প বানাতেও দেরি হয়, প্রকল্প বানানোর পরে সাস্টেনেবিলিটি থাকে না। এটা আমাদের বহু দশকের প্রবলেম, আমাদের দুর্বলতা। কিন্তু এটা একটা মানে ভয়াবহ রূপ নিয়েছিল 2016-17 সালের পর থেকে। তো এখন যে কারণে আসলে এই স্লো ডাউনটা হয়েছে, এটার একটা কারণ কিন্তু ছিল যৌক্তিক কারণ। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা খুব সঙ্গত কারণেই অনেক ধরনের প্রজেক্টকে তারা খুব ক্লোজ স্ক্রুটিনি করেছে বা রিভিউ করেছে, যে সেইগুলো আসলেই প্রজেক্টগুলো চালু হওয়া উচিত নাকি, সেখানে কি ধরনের সেফগার্ড মেজার্স আছে এক্সপেন্ডিচার কন্ট্রোলের দিক থেকে, প্রকিউরমেন্টের দিক থেকে, এবং তার ভিত্তি এবং একেবারেই মানে কোন ধরনের দেশের অর্থনীতির বা মানুষের স্বার্থ বিবেচনা না করে একেবারেই ব্যক্তি স্বার্থের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রোগ্রাম নিয়েছে। এইসব প্রোগ্রাম বন্ধ করাটাও প্রয়োজন ছিল বা স্থগিত করাটা। সেই রিভিউটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট করেছে, আমরা যেটা পত্রপত্রিকায় বা তাদের অনেকের কাছ থেকে শুনেছি। তো সেইটা ছিল যৌক্তিক একটা কারণ, যেটার কারণেও কিছুটা স্লো ডাউন হয়েছে। তো আপনি একদম প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, তো এটার এখন ইম্প্যাক্ট কি? দেখেন, আমাদের দেশে ওভারঅল বিনিয়োগে বেসরকারি খাতের বিনিয়োগ মানে টোটাল বিনিয়োগের অর্থাৎ পুরো বিনিয়োগটা যেহেতু জিডিপি প্রবৃদ্ধির একটি বড় নিয়ামক হচ্ছে সরকারি বই, সেটা হয়তো একটা সাথে তার তিনটা লিকেজ নিশ্চয় আছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু রিজন রহমানকে যুক্ত করতে চাই। রিজন রহমান, আপনার কাছে যে বিষয়টি মাসরুর রিয়াজ যেটি বলছিল যে বেসরকারি খাতের কথা বলছিল, যে জিডিপি প্রবৃদ্ধি বড় নিয়ামক কিন্তু যে সরকারি বই, এই যে ধীরগতি, তা আসলে বেসরকারি খাতে মানে কতটা প্রভাব ফেলবে আসলে মনে করছেন? কতটা তো শব্দটা ঠিক না, পুরো প্রভাবটাই বেসরকারি খাতের উপরে পড়ে যাচ্ছে। এটা পুরোটা দায়ভার। আপনি যদি দেখেন, আপনি যে বাজেট, আপনি যে ন্যাশনাল যে কালেকশনটা হয়, এই কালেকশনটা কোত্থেকে আসে? এটা তো প্রাইভেট সেক্টর থেকে আসে। আপনার এই যে ভ্যাট থেকে শুরু করে, অ্যাকচুয়ালি একটা ভ্যাট দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয়, ইনকাম ট্যাক্স দিয়ে হয় না। কারণ ভ্যাটটা তো সর্বস্তরের জনগণ দিচ্ছে, এটা তো রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে এগুলো পরিচালনা হচ্ছে। এখন আপনার লং স্টোরি শর্ট, প্রভাবটা তো ফেলছে, কত কম ফেলছে না বেশি ফেলছে এটা ইম্পর্টেন্ট না, এটা ভবিষ্যতে যেন না হয় সেটার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি এখন যে চলমান যে প্রজেক্টগুলো আছে বা যেই প্রজেক্টগুলোর ব্যাপারে ব্যয়বহুল প্রকল্প যেগুলো ছিল, সেগুলো কি আমরা কি এখন আবার খতিয়ে দেখছি যে কারা এই ধরনের খরচ বাড়িয়েছে? আপনাদের মাধ্যমে তো আমরা বালিশ কাণ্ডের কথা কয়েক বছর ধরে শুনলাম, সেটার কি কোনো বিচার হয়েছে? এই বালিশগুলো কে কিনলো, এই বালিশগুলোর দাম নির্ধারণ কে করলো, এই প্রকল্পের লোকগুলো কি এখনো আছে নাকি আমাদের মাঝে? এগুলো যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে ভবিষ্যতের প্রকল্পগুলো যে ব্যয়বহুল হবে না, সেই গ্যারেন্টি কি আমাকে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে? সেটা তো আমাকে কেউ দিতে পারবে না। তো আমাদের পয়েন্ট হচ্ছে, আপনার বর্তমানে যে ধরনের এডিপি আপনার থাকে, আমরা বেসরকারি খাত মনে করি 50 থেকে 60% খরচ এখানে অযৌক্তিক হয়ে যায়। আপনি সেখানে বাজেট, একই বাজেট রেখে আপনি আরো বেশি প্রকল্প করতে পারা উচিত, কিন্তু সেটা আমরা করতে পারছি না। কেন? আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারছি না। সেই জবাবদিহিতা যদি আমাকে নিশ্চিত করতে হয়, তখন আমাকে অটোমেটিক সিস্টেম, এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সিস্টেম, যেগুলো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, তো সেগুলো যদি আমরা চালু করতাম, তাহলে কিন্তু আমার চেইন অফ কমান্ডটাকে আমি ফলো করে, যে কোথা থেকে কিভাবে প্রকিউরমেন্ট হচ্ছে, কেন হচ্ছে, সেটার জন্য কি প্রপার টেন্ডার ডকুমেন্ট তৈরি হচ্ছে কিনা, যাকে তাকে দিয়ে কি আমরা প্রকিউরমেন্ট করাচ্ছি কিনা। আরেকটা হলো, আপনি যে রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কথা বলেছেন, এটা বাংলাদেশে আগেও ছিল, আমি নিশ্চিত করে দিলাম ভবিষ্যতে থাকবে। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে রাজনীতিবিদরাই দেশ চালায়। এখন যেই রাজনীতিবিদদের ক্ষমতা বেশি, যে রাজনীতিবিদের সামর্থ্য বেশি, তার এলাকায় দেখবেন বেশি উন্নয়ন হচ্ছে, কিন্তু অন্য এলাকায় তুলনামূলকভাবে কম হবে, সেটাই নর্মাল। কিন্তু আমি মনে করি যতগুলোই প্রকল্প হোক না কেন, এগুলো যদি যথাযথ ফিজিবিলিটি স্টাডি থাকে, তাহলে আমি মনে করি সেটা জনস্বার্থেই করা হচ্ছে। তবে ব্যয়বহুল কোন প্রকল্প যেন আমরা না করি, সেটা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে সেইভাবে যথাযথ জবাবদিহিতা, এবং এই যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে, আমলাদের জবাবদিহিতা থেকে শুরু করে, এগুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু এটা চলতে থাকবে, এটাকে আমরা কোনোভাবেই থামাতে পারবো না। এই থামানোটার জন্য আপনি যদি এইটাকে যদি এনশিওর করতে পারেন, অটোমেটিক্যালি আপনার এডিপির খরচ কমে যায়,
আপনার জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা যেটা আছে সেই খরচটা আমাদের কমে যায় এবং সেটাতে আলটিমেটলি আমরাই সাশ্রয় পাই। তখন সরকারের অযৌক্তিক ভাবে এমন একটা খারাপ সময় যে ভ্যাট বাড়িয়ে দেওয়ার দরকার নেই, ট্যাক্স বাড়িয়ে দেওয়ার দরকার নেই, মানুষকে হয়রানি করার দরকার নেই, যেহেতু আপনি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না। এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের সবাইকে হেল্প করবে, সরকারকে হেল্প করবে। সরকার যদি খরচ কমিয়ে দেয়, গত 3 বছরে 20% বেশি করে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বেড়েছে। কি কারণে? আমরা ব্যবসায়ীরা প্রত্যেকে খরচ কমাচ্ছে কিন্তু সরকারের খরচ বাড়ছে। কারণটা কি? সরকার কি এতই লাভ করছে যে তাদের খরচ বাড়াচ্ছে তারা? কিন্তু তারা করতে পারছে না। এই মুহূর্তে তো আমাদের সাশ্রয়ী হওয়া দরকার। বেসরকারি খাত যারা নাকি অর্থনৈতিক চাকা ঘুরায় তারা যদি সাশ্রয়ী হতে পারে, এই সরকার সাশ্রয়ী হতে পারবে না? এখন তো আমাদের সবাইকে অন্তত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। এই জিনিসটা যদি সরকার মাথায় না রাখে তাহলে কিন্তু এই এডিপিটা আগে যেরকম ছিল ভবিষ্যতে সেরকম রয়ে যাবে। এখানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকবে, সেটাকে আমাদেরকে কোনোভাবে ম্যানেজ করে চলতে হবে। নিশ্চয়ই। ডক্টর মাসুদ রিয়াজ, আপনি যে বিষয়টি বলতে চাইছিলেন সেখান থেকে যদি একটু শুরু করতে চান। জি, না আমি বলছি, আমার মনে হয় রিজওয়ানুর রহমান সাহেবও এই ব্যাপারে কয়েকটা জিনিস অলরেডি বলেছে, ওইটার সাথে অ্যাড করে যে আমাদের এইটার যে ইম্প্যাক্ট সেইটা মানে অর্থনীতির চাকা কতটা সচল থাকবে, কত তাড়াতাড়ি আমরা একটা মানে ভাইব্রেন্ট ইকোনমিতে ফেরত যাব, সেইখানে এটার একটা ইম্প্যাক্ট আছে। আমি কেন বলছি সেটা হলো, আমাদের যদিও প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা ডমিনেন্ট, টোটাল ইনভেস্টমেন্টের 75% উপরে আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট, তারপরেও আমার যে পাবলিক ইনভেস্টমেন্টটা আছে সেটারও একটা গুরুত্ব আছে। কারণ সেটাও একেবারে টাকার দিক থেকে একেবারে কম না। এই বছর যেমন 2,80,000 কোটি, $2.8 ট্রিলিয়ন টাকা, 2.8 ট্রিলিয়ন টাকা আমাদের এডিপির সাইজ। এই টাকাটা যখন খরচ হয় এটা কিন্তু অর্থনীতিতে গতি সঞ্চার করে। এটা বিভিন্ন হাত ঘুরে যখন সার্কুলেশন হয়, এখান থেকে কিছু শর্ট টার্ম এমপ্লয়মেন্ট হয়, এখান থেকে প্রকিউরমেন্টের মাধ্যমে বেসরকারি খাতের গতি সঞ্চার হয়, সেখানে আউটপুটটা ওভারঅল বাড়ে। তো এইবার আমরা কিন্তু আমরা আমাদের অর্থনীতির চাকা এমনি স্লো, সেটা যে ম্যাক্রো ইকোনমি চ্যালেঞ্জ চলছে সেটার কারণে এই জুলাইয়ের পর থেকে বা পলিটিক্যাল ট্রানজিশনের পরে বিভিন্ন অস্থিরতা বা রাজনৈতিক বা নির্বাচিত সরকারে কখন ট্রানজিশন হবে এটার ব্যাপারে আরো ক্ল্যারিটি আসার অপেক্ষায় আমাদের কিন্তু বেসরকারি বিনিয়োগ বেশ স্লো এই সময়টায়। আমাদের একমাত্র ভালো বা দুটো ভালো দিক হচ্ছে এই সময় আমাদের এক্সপোর্ট গ্রোথটা ভালো দেখাচ্ছে এবং রেমিটেন্স এটা কিছুটা বেড়েছে এবং সেটাই হয়তো বা কিছুটাকে ইকোনমিটাকে ভাইব্রেন্ট হয়তো রেখেছে সেক্ষেত্রে। ডক্টর মাসুদ রিয়াজ এবং রিজওয়ানুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের টালিখাতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাত আছে পর্যন্তই। সঙ্গে থাকুন।